বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো আগস্ট মাসে শিউলি গাছের পরিচর্যা। শিউলি, পারিজাত অথবা নাইট জ্যাসমিন গাছে এই বর্ষায় কিভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে পরিচর্যা করলে এই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, গাছে কুঁড়ি আসার আগে কোন খাবার প্রয়োগ করতে হবে, গাছে কুঁড়ি আসার পর কোন খাবার প্রয়োগ করতে হবে এবং কোন খাবার কতটা পরিমাণে প্রয়োগ করতে হবে, সবটাই দেখাবো আজকের এই ভিডিওতে। শিউলি গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাগানেই একটা দুটো শিউলি গাছ অবশ্যই থাকে। এই শিউলি গাছের ফুল যেমন আমরা পুজোর কাজে ব্যবহার করি, ঠিক তেমনি এই গাছের পাতা কিন্তু বিভিন্ন রোগের ঔষধ হিসাবেও কাজ হয়। এই শিউলি পাতার রস সেবন করলে আমাদের আর্থারাইটিসের সমস্যা কমে যায়। তাছাড়া সর্দি কাশির জন্যও কিন্তু এই শিউলি গাছের পাতার রস আমরা সেবন করে থাকি। শিউলি ফুল মূলত রাত্রে ফোটে এবং সকালবেলা ঝরে যায় এবং সেই ঝরা ফুল দিয়েই কিন্তু আমরা পুজো করি। বন্ধুরা, এবার বলবো কয়েকটা টিপসের কথা, যে টিপসগুলো ফলো করলে আমাদের বাগানের শিউলি গাছে সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু কুঁড়ি চলে আসবে। টিপস নাম্বার 1, শিউলি গাছকে আমরা কোথায় রাখবো? শিউলি গাছ কিন্তু ফুল সানলাইটের গাছ, তাই ফুল সানলাইটে শিউলি গাছকে অবশ্যই রাখতে হবে। অন্তত সারাদিনের 4-5 ঘন্টা রোদ্দুর পায় এমন একটা জায়গায় এই শিউলি গাছকে রাখতে হবে, তবেই কিন্তু এই শিউলি গাছে পর্যাপ্ত পরিমাণে কুঁড়ি আসবে। টিপস নাম্বার 2, জল আমরা কতটা দেবো? এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে জল পছন্দ করে, তাই সবসময় লক্ষ্য রাখতে হবে টবের মাটি যেন হালকা ময়েশ্চার থাকে। হালকা ময়েশ্চার না থাকলে কিন্তু কখনোই শিউলি গাছে কুঁড়ি আসবে না। টিপস নাম্বার 3, প্রুনিং। এই সময় কিন্তু আমরা আর এই গাছে কোনো রকমভাবে প্রুনিং করব না। যা প্রুনিং করার জুলাই মাসে কিন্তু করা হয়ে গেছে। আমি জুন মাসের 22 তারিখে এই শিউলি গাছের ভিডিও দিয়েছিলাম, তো সেখানেই বলে দিয়েছিলাম যে জুন জুলাই মাসে প্রুনিং করতে হবে, তারপর কিন্তু আর প্রুনিং করা যাবে না। এখন যদি তোমরা প্রুনিং করতে চাও তাহলে কিন্তু ফুল পেতে অনেকটাই দেরি হয়ে যাবে। তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে আমার এই গাছটা কিন্তু আমি প্রুনিং করে ফেলেছি এবং প্রচুর পরিমাণে ডালপালা এসে গেছে। বন্ধুরা, টিপস নাম্বার 4, এই গাছের টব কেমন নির্বাচন করতে হবে? টব নিতে হবে এই গাছের জন্য অনেকটা বড় টব নিতে হবে। প্রথম গাছটা কিনে আনার পর এই গাছকে প্রতিস্থাপন করতে হবে ছোট টবে। তারপর কিছুদিন পর এই গাছকে কিন্তু বড় টবে রিপোর্ট করতে হবে। 10, 12, 14 ইঞ্চি টবে কিন্তু এই গাছ খুব ভালো হয়। যেহেতু এই গাছের খুব রুট বাউন্ড হয় তাড়াতাড়ি, সেই কারণে বড় টবে না প্রতিস্থাপন করলে এই গাছ কিন্তু প্রত্যেক দিন ঝিমিয়ে যায়। সকাল বিকাল জল দিতে হয়, তা না হলে কিন্তু একেবারে ঝিমিয়ে যায় এবং গাছে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে যায়। আমার এই যে টবটা দেখছো বন্ধুরা, এটা 12 ইঞ্চি টব, তা সত্ত্বেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে গেছে। এই গাছের ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করতে হয় এবং কাটাই ছাটাই করতে হয়। তারপর থেকে এই গাছে পিঞ্চিং চালিয়ে যেতে হয়। ঠিক যেমন আমরা চন্দ্রমল্লিকা গাছে পিঞ্চিং করতে থাকি, ঠিক তেমনই কিন্তু এই শিউলি গাছে পিঞ্চিং করতে হয়, তবেই এই গাছ প্রচুর পরিমাণে ঝোপালো তৈরি হয়। গাছে যত বেশি ডালপালা আসবে তত বেশি ফুল আসবে। বন্ধুরা, এবার আসি টিপস নাম্বার 5। টিপস নাম্বার 5 হলো গাছে প্রচুর পরিমাণে কিন্তু এই বর্ষায় ডালপালা ফাঙ্গাস লেগে শুকিয়ে যাবে। তো এই ফাঙ্গাস লাগা ডালপালাগুলোকে আমাদেরকে কেটে ফেলতে হবে এবং ফাঙ্গিসাইডে স্প্রে করতে হবে। এই সময় যে কোনো ফাঙ্গিসাইড তোমরা গাছে স্প্রে করতে পারো, তবে যদি তোমাদের কাছে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড থাকে তাহলে খুব ভালো হয়। যদি না থাকে তাহলে তোমরা হলুদ গুঁড়ো স্প্রে করতে পারো, অথবা যে কোনো ফাঙ্গিসাইড গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করতে পারো 15 দিন অন্তর অন্তর। 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে খুব ভালোভাবে গাছের পাতায় স্প্রে করে দেবে সকালবেলা অথবা বিকালবেলা। রোদ্দুরের সময় কিন্তু একেবারেই স্প্রে করা যাবে না, তাহলে দেখবে তোমাদের বাগানের শিউলি গাছ সব সময় পাতা সবুজ হয়ে থাকছে এবং চকচক করছে। বন্ধুরা, এবার আসি ফার্টিলাইজারের কথায়। আমাদের বাগানে যে শিউলি গাছ রয়েছে সেই গাছে আমরা কোন ফার্টিলাইজার ইউজ করব এই আগস্ট মাসে? এই আগস্ট মাসে কোন ফার্টিলাইজার ইউজ করলে সেপ্টেম্বর মাসে অবশ্যই তোমাদের গাছে কুঁড়ি চলে আসবে? তো প্রথমেই গাছের টবের মাটিতে প্রচুর পরিমাণে যদি আগাছা জন্মায়, সে আগাছাগুলোকে তুলে ফেলতে হবে এবং তারপর নিড়ানির সাহায্যে খুব ভালোভাবে টবের মাটিটা খসে দিতে হবে। উপরের দিকে যে শিকড়গুলো রয়েছে সেগুলো কিন্তু নিড়ানির সাহায্যে খোসার ফলে কেটে যেতে পারে, তো চিন্তার কোনো কারণ নেই। এই গাছ খুবই হার্ডি গাছ এবং উপরের দিকের ফিডার রুট কেটে গেলে গাছের কোনো ক্ষতি হবে না। তো খুব ভালোভাবে গাছের আমি মাটিটাকে ভালোভাবে খুশে নিলাম এবং দেখো আমার টবের মাটিতে কিন্তু আমি প্রত্যেক মাসে খাবার প্রয়োগ করি, যে কারণে উপরের মাটি ভালোভাবে ঝুরঝুরে রয়েছে। তো এবার দেখো কি কি খাবার আমি এই আগস্ট মাসে প্রয়োগ করব। এখানে টোটাল 4 ধরনের খাবার রয়েছে। তো প্রথম যে খাবারটা আমি এখানে দেখাচ্ছি বন্ধুরা, প্রথম যে খাবারটা নিয়েছি সেটা হলো নিমখোল। নিমখোল আমি এখানে নিয়েছি 2 চামচ পরিমাণ। যেহেতু আমার টবের সাইজ 12 ইঞ্চি, যদি তোমাদের টবের সাইজ ছোট হয় 8 ইঞ্চি বা 10 ইঞ্চি, সেক্ষেত্রে 10 ইঞ্চি হলে তোমরা 2 চামচ নেবে, 8 ইঞ্চি হলে 1 চামচ নেবে, 12 ইঞ্চি বা 14 ইঞ্চির ক্ষেত্রেও 2 চামচ নেবে। যদি আরও বড় টব হয় তাহলে তোমরা 1 মুঠো পরিমাণ নিমখোল নেবে। আর তারপর যেটা দেখাচ্ছি বন্ধুরা, এটা হলো
সাদা সরিষার যে হলুদ রঙের যে সরিষা হয় সেই সরিষার গুঁড়ো 2 চামচ পরিমাণ। তো তোমরা এখানে কালো সরিষার গুঁড়োও নিতে পারো। তো এরপর যেটা দেখালাম ওটা হলো কলার খোসার গুঁড়ো। বন্ধুরা কলার খোসার গুঁড়ো আমি 1 মুঠো পরিমাণ নিয়েছি, যেহেতু বড় টব সেই কারণে আমি 1 মুঠো পরিমাণ নিয়েছি। এবং কালো রঙের যে দানাটা দেখালাম ওটা হলো জিয়ার দানা বা বায়োজাইম, যদি ওটা থাকে তো নেবে, না থাকলে কোনো অসুবিধা নেই, নেওয়ার প্রয়োজন নেই। এরপর যেটা দেখাচ্ছি বন্ধুরা এটা হলো গোবর সার। গোবর সার আমি এখানে নিয়েছি বন্ধুরা 500 গ্রাম পরিমাণ, যেহেতু আমার টবের সাইজ 12 ইঞ্চি সেই কারণে আমি 500 গ্রাম নিয়েছি। যদি টবের সাইজ তোমাদের ছোট হয় তাহলে তোমরা 250 গ্রাম গোবর সার নেবে। গোবর সারের সাথে এই যে 4টে উপাদান নিয়েছি খাবার, এইটা মিশিয়ে দেবো আমি খুব ভালোভাবে, খাবারগুলো গোবর সারের সাথে মিশিয়ে দেবো। বন্ধুরা গোবর সার যদি তোমরা না পাও সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে বাই করতে পারো। তো এই যে প্রত্যেকটা উপাদান আমি খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে দেবো। এবার আমি গাছে কিন্তু টবের মাটিতে খাবারটা প্রয়োগ করব। সব সময় খাবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তবেই প্রয়োগ করতে হয়। বন্ধুরা তোমরা কালো সরিষা বা সাদা সরিষার গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু সরিষার গুঁড়ো প্রয়োগ করতে পারো। তাছাড়া তোমরা এখানে বাদাম খোলের গুঁড়োও প্রয়োগ করতে পারো। আর কলার খোসা যেটা নিয়েছি সেটা হলো পটাশিয়াম সমৃদ্ধ খাবার। যদি কলার খোসার গুঁড়ো না থাকে সেক্ষেত্রে তোমরা কলার খোসাকে টুকরো টুকরো করে নিয়ে তোমরা গাছ টবের মাটিতে প্রয়োগ করতে পারো। তাছাড়া তোমরা কিন্তু এখানে বায়ো পটাশও ইউজ করতে পারো, 2 চামচ পরিমাণ বায়ো পটাশ এখানে ইউজ করতে পারো। তবে নিম খোলটা কিন্তু অবশ্যই দিও। নিম খোল বর্ষাকালে প্রত্যেকটা গাছে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু আমাদের গাছ ভালো থাকবে, টবের মাটিতে কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না। বন্ধুরা তারপর যেটা জিয়ার দানা নিয়েছি, জিয়ার দানা থাকলে নেবে, না থাকলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি না থাকে এই 3টে উপাদান এবং গোবর সারের সাথে বা ভার্মি কম্পোস্টের সাথে মিশিয়ে খাবারটা প্রয়োগ করো। খাবার প্রয়োগ করার পর দিয়ে দিতে হবে ভরপুর মাত্রায় জল। যেহেতু টবের মাটি শুকনো ছিল তাই ভরপুর মাত্রায় জল দিয়ে দিচ্ছি। যদি তোমাদের টবের মাটি হালকা ভিজে থাকে তাহলে জলের পরিমাণটা কম প্রয়োগ করবে। তবে সব সময় শুকনো মাটিতে খাবার প্রয়োগ করলে ভালো হয়, অতিরিক্ত কাদা মাটিতে কিন্তু খাবার প্রয়োগ করা উচিত নয়। শুকনো মাটিতেই খাবার প্রয়োগ করবে, তাহলে রেজাল্টটা আরো ভালো দেখতে পাবে। বন্ধুরা এই খাবার প্রয়োগ করার পর কিন্তু এখন অন্য কোনো খাবার প্রয়োগ করতে যেও না। ঠিক 15 দিন পর কলার খোসা ভেজানো জল তোমরা গাছের টবের মাটিতে প্রয়োগ করবে। 15 দিন অন্তর অন্তর কলার খোসা ভেজানো জলটা প্রয়োগ করবে এবং এই যে খাবারটা দেখালাম এটা মাসে একবার প্রয়োগ করবে। তাহলে দেখবে সেপ্টেম্বর মাসের শেষের দিকে তোমাদের গাছে কিন্তু কুঁড়ি চলে আসবে। বন্ধুরা মাঝে মধ্যে তোমরা কিন্তু যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস গাছে স্প্রে করবে। গাছে খাবার দেওয়া সত্ত্বেও কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টসের প্রচুর প্রয়োজন হয়। মাইক্রোনিউট্রিয়েন্টস বলতে তোমরা বায়োভিটা এক্স, সিউইট এক্সট্রাক্ট প্রয়োগ করতে পারো। তাছাড়া তোমরা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস, বোরন সমৃদ্ধ মাইক্রোনিউট্রিয়েন্টস হলে ভালো হয়। যেমন রয়েছে অ্যাগ্রোমিন ম্যাক্স রয়েছে। তোমরা তোমাদের হাতের কাছে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস থাকলে তোমরা গাছের পাতায় স্প্রে করবে। যদি ডাস্ট আকারে হয় সেক্ষেত্রে তোমরা 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করবে, আর যদি লিকুইড আকারে হয় সেক্ষেত্রে 1 লিটার জলে 2 ml। তাছাড়া বন্ধুরা গাছের পাতায় কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয় এই বর্ষাকালে। তো শিউলি গাছে খুব একটা আক্রমণ হয় না, তো নিম তেল তোমরা স্প্রে করতে পারো। নিম তেল প্রয়োগ করলে প্রতি সপ্তাহে একবার করে যদি তোমরা নিম তেল প্রয়োগ করতে পারো গাছের পাতায় তাহলে কিন্তু কোনো রকমের পোকামাকড় সহজে অ্যাটাক করে না। তাই নিম তেল তোমরা কিন্তু খুব সহজেই প্রয়োগ করতে পারো। বন্ধুরা এবার আসি, এটা তো গেল গাছে ফুল আসার আগে আমরা কি খাবার প্রয়োগ করব এবং কতটা পরিমাণে প্রয়োগ করব সেটা দেখিয়ে দিলাম। এবার বলবো গাছে কুঁড়ি আসার পরে তোমরা কি খাবার প্রয়োগ করবে। এই যে গাছটা দেখছো বন্ধুরা, এই গাছটা কিন্তু খুব ছোট টবে ছিল। আমি কিন্তু এই মাসে রিপোর্টিং করেছি বড় টবে। 6 ইঞ্চি টব থেকে আমি কিন্তু 8 ইঞ্চি টবে গাছটাকে প্রতিস্থাপন করেছি। যদি তোমাদের বাগানে কোনো ছোট টবে গাছ থাকে তাহলে তোমরা কিন্তু এই সময় গাছের রিপোর্টিং করতে পারো। প্রথমেই বলেছি গাছে কুঁড়ি আসার পর কি খাবার দিতে হবে সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। যখন তোমাদের গাছে কুঁড়ি চলে আসবে তখন তোমরা কি খাবার দেবে। এখন যে একটু আগে যে খাবারটা দেখালাম সেটা তো কুঁড়ি আসার আগে প্রয়োগ করতে হবে, কিন্তু যে গাছে কুঁড়ি চলে আসবে সেই গাছে তোমরা কি খাবার প্রয়োগ করবে। প্রথমে নিয়ে নিতে হবে গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট। সামান্য পরিমাণে গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট প্রয়োগ করতে হবে, 2 মুঠো পরিমাণ, টবের সাইজ অনুযায়ী প্রয়োগ করবে। কুঁড়ি আসার পর নাইট্রোজেন সমৃদ্ধ খাবার একটু কম প্রয়োগ করতে হবে, কিন্তু কুঁড়ি আসার আগে তোমাদেরকে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে। শুধুমাত্র যে গোবর সারের মধ্যে নাইট্রোজেন রয়েছে তা নয়, বিভিন্ন ধরনের অনুখাদ্য রয়েছে এবং তার সাথে সাথে রয়েছে পটাশিয়াম, তার সাথে সাথে আরও বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস। তো এবার দেখো বন্ধুরা, গোবর সার প্রয়োগ করার পর আমি এই গাছে কি লিকুইড খাবার প্রয়োগ করবো। এখানে নিয়েছি আমি 500 ml জল এবং 500 ml জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড। বন্ধুরা কুঁড়ি আসার পর তোমরা কিন্তু হিউমিক অ্যাসিড প্রয়োগ করবে। তো 500 ml জলের মধ্যে আমি 1 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবং টবের মাটিতে এটা সম্পূর্ণ পরিমাণে কিন্তু আমি ঢেলে দেবো।
তো তোমাদের কাছে যদি লিকুইড হিউমিক অ্যাসিড থাকে সেক্ষেত্রে তোমরা 500 ml জলের মধ্যে 1 ml হিউমিক অ্যাসিড মিশিয়ে নেবে, আর 1 লিটার জলের মধ্যে 2 ml হিউমিক অ্যাসিড মিশিয়ে নেবে। যদি এটা 1 লিটার জলের মধ্যে ডাস্ট হিউমিক অ্যাসিড মেশাতে চাও তাহলে 1 লিটার জলের মধ্যে কিন্তু 2 গ্রাম মেশাতে হবে। আমি যেহেতু 500 ml জলের মধ্যে মেশালাম সেই কারণে আমি এখানে 1 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড দিলাম। তো এই গাছে কিন্তু আমি কুঁড়ি আসার পর এই হিউমিক অ্যাসিডটা প্রয়োগ করছি এবং তোমরাও এই হিউমিক অ্যাসিডটা প্রয়োগ করবে। কুঁড়ি আসার পর দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখতে পাবে। বন্ধুরা, শিউলি গাছ কিন্তু খুব সহজ একটি পরিচর্যার গাছ, খুব বেশি পোকামাকড়ের আক্রমণ হয় না, মাঝে মধ্যে ল্যাদা পোকার আক্রমণ হয় এবং শুয়োপোকার আক্রমণ হয়। তো যদি ল্যাদা পোকা বা শুয়োপোকার আক্রমণ হয় তোমরা কিন্তু প্রফেক্ট সুপার কীটনাশকটা প্রয়োগ করতে পারো, তাহলে দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে। 1 লিটার জলে 1 ml গুলে খুব সকালবেলা অথবা সন্ধ্যার দিকে গাছের পাতায় স্প্রে করে দেবে। গাছের পাতা খাওয়ার সমস্যা অথবা গাছের শুয়োপোকার সমস্যা একেবারেই কমে যাবে। বন্ধুরা, এই ছিল আমার আগস্ট মাসে শিউলি গাছের পরিচর্যা। প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা পয়েন্টের কথা বললাম এবং যে খাবার প্রয়োগ করতে বললাম সেই খাবার প্রয়োগ করো, তোমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আমি প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা 6টায় এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।